হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের ক্লাস 8-এর ইতিহাস বইয়ের দ্বিতীয় চ্যাপ্টারে আঞ্চলিক শক্তির উত্থান নামক যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের অনুশীলনের সমস্ত প্রশ্নের উত্তর আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদের দিয়ে দিব। তাই তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। দেখো, সবার প্রথমে তোমাদের 1 নম্বরে রয়েছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। এর উত্তরগুলি তোমাদের নিচে করে দেওয়া রয়েছে। দেখো, ক স্তম্ভের প্রথমে যে অযোধ্যা রয়েছে সেটি খ স্তম্ভের সাদাত খানের সঙ্গে মিল হবে। তারপর ক স্তম্ভের 2 নম্বরে যে রয়েছে 1764 খ্রিস্টাব্দ, সেটি খ স্তম্ভের বক্সারের যুদ্ধের সঙ্গে মিল হবে। তারপর ক স্তম্ভের 3 নম্বরে যে রয়েছে শতবিলোপ নীতি, সেটি খ স্তম্ভের লর্ড ডালহৌসির সঙ্গে মিল হবে। তারপরে ক স্তম্ভের 4 নম্বরে যে রয়েছে লাহোরের চুক্তি, সেটি খ স্তম্ভের প্রথম ইঙ্গ শিখ যুদ্ধের সঙ্গে মিল হবে। তারপর ক স্তম্ভের লাস্টে যে রয়েছে টিপু সুলতান, সেটি তোমাদের খ স্তম্ভের মহীশূরের সঙ্গে মিল হবে। ওকে, এবার তোমাদের 2 নম্বরে রয়েছে ঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। ক নাম্বার, ঔরঙ্গজেবের শাসনকালে মুর্শিদকুলি খান ছিলেন বাংলার দেওয়ান, ফৌজদার, নবাব। সঠিক উত্তর হলো দেওয়ান। খ নাম্বার, আহমদ শাহ আবদালী ছিলেন মারাঠা, আফগান, পারসিক। সঠিক উত্তর হলো আফগান। গ নাম্বার, আলীনগরে সন্ধি হয়েছিল মীর জাফর ও ব্রিটিশ কোম্পানির মধ্যে, সিরাজ ও ব্রিটিশ কোম্পানির মধ্যে, মীর কাসিম ও ব্রিটিশ কোম্পানির মধ্যে। সঠিক উত্তর হলো সিরাজ ও ব্রিটিশ কোম্পানির মধ্যে। ঘ নাম্বার, ব্রিটিশ কোম্পানিকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানির অধিকার দেন সম্রাট দ্বিতীয় শাহ আলম, সম্রাট ফারুক শিয়ার, সম্রাট ঔরঙ্গজেব। সঠিক উত্তর হলো সম্রাট দ্বিতীয় শাহ আলম। উ নাম্বার, স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতার নীতি মেনে নিয়েছিলেন টিপু সুলতান, সাদাত খান, নিজাম। সঠিক উত্তর হলো নিজাম। এরপর তোমাদের 3 নম্বরে রয়েছে অতি সংক্ষেপে উত্তর দাও। মাই ডিয়ার স্টুডেন্টস, এই প্রশ্নগুলির উত্তর দেখার আগে তোমাদের একটা কথা জানিয়ে রাখি, এই চ্যানেলে কিন্তু আমি তোমাদের ক্লাস 6 থেকে 10 অবধি শুধুমাত্র অঙ্ক এবং ইংরেজি বাদ দিয়ে প্রত্যেকটি সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ নোটস, অনুশীলনের প্রশ্ন উত্তর এবং পরীক্ষার জন্য সাজেশন প্রশ্ন উত্তরের ভিডিও আপলোড করে থাকি। তাই তোমরা যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন নোটিফিকেশন থেকে অল বাটনটি সেট করে নিও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও। ওকে, এবার তোমরা 3 এর প্রশ্নগুলির উত্তর দেখে নাও। ক নাম্বার, ফারুক শিয়ারের ফরমানের গুরুত্ব কী ছিল? উত্তর, বাংলা তথা ভারতের ইতিহাসে মুঘল সম্রাট ফারুক শিয়ারের ফরমানের গুরুত্ব ছিল অপরিসীম। প্রথম পয়েন্ট, ইংরেজ ও নবাব সম্পর্কের অবনতি। ফারুক শিয়ারের ফরমানকে কাজে লাগিয়ে কোম্পানির কর্মচারীরা নিজেদের ব্যক্তিগত বাণিজ্যে দস্তক প্রথার অপব্যবহার শুরু করে। ফলে নবাব মুর্শিদকুলি খান ও তার পরবর্তী বাংলার নবাবদের সঙ্গে ইংরেজদের সম্পর্কের অবনতি ঘটে। 2 নম্বর পয়েন্ট, বাণিজ্যিক অধিকারে আইনগত স্বীকৃতি। ফারুক শিয়ারের ফরমান লাভের পরে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্য আইনগত স্বীকৃতি লাভ করে। 3 নম্বর পয়েন্ট, কোম্পানির সুবিধা লাভ। দস্তকের সুযোগ নিয়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার বাণিজ্যিক প্রতিযোগিতায় অন্যান্য ইউরোপীয় ও ভারতীয় বণিক কোম্পানিগুলির তুলনায় অনেক বেশি সুবিধা পায় এবং ক্ষমতা ও মর্যাদা ভোগ করে। তাই ডক্টর সুকুমার ভট্টাচার্য ফারুক শিয়ারের ফরমানকে বাংলায় ব্রিটিশ বাণিজ্যের মহাসনদ বা ম্যাগনা কার্টা বলে উল্লেখ করেছেন। খ নম্বর প্রশ্ন, কে, কিভাবে ও কবে হায়দরাবাদে আঞ্চলিক শাসন প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর, ঔরঙ্গজেবের মৃত্যুর পর মুঘলদের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ শিথিল হয়ে পড়ে। এই সুযোগে মীর কামার উদ্দিন সিদ্দিকী 1724 খ্রিস্টাব্দে স্বাধীন হায়দরাবাদ রাজ্যের প্রতিষ্ঠা করেন। কামারউদ্দিন আনুষ্ঠানিকভাবে মুঘল কৃতিত্বকে স্বীকার করে চলতেন। তিনি প্রশাসন ও মুঘল কাঠামো বজায় রেখেছিলেন, তবে প্রশাসনের সমস্ত গুরুত্বপূর্ণ কাজ তিনি স্বাধীনভাবে করতেন। ফলে হায়দরাবাদে স্বাধীন আঞ্চলিক শাসন প্রতিষ্ঠিত হয়। এবার গ নম্বর প্রশ্ন, পলাশীর লুণ্ঠন কাকে বলে? এই প্রশ্নটি কিন্তু তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। উত্তরটি দেখে নাও। পলাশীর যুদ্ধের পর সিরাজের কলকাতা আক্রমণের অজুহাতে কোম্পানি মীর জাফরের কাছ থেকে 1,77,00,000 টাকা ক্ষতিপূরণ নেয়। তার উপরে ক্লাইভ সহ কোম্পানির উঁচু পদাধিকারীরা মীর জাফরের থেকে প্রচুর সম্পদ ব্যক্তিগতভাবে পেয়েছিলেন। সব মিলিয়ে পলাশীর যুদ্ধের পরে পরে প্রায় 3 কোটি টাকার সম্পদ মীর জাফরের থেকে আদায় করে ব্রিটিশ কোম্পানি। কোম্পানির তরফে এই আর্থ আত্মসাৎকে পলাশীর লুণ্ঠন বলা হয়। তারপর ঘ নাম্বার প্রশ্ন, দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো? উত্তর, কোম্পানির দেওয়ানি লাভের ফলে বাংলায় এক নতুন ধরনের রাজনৈতিক শাসনতন্ত্র কায়েম হয়। বাস্তবে বাংলায় 2 জন শাসক তৈরি হয়। বাংলায় যাবতীয় আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব ছিল নবাব নজম-উদ-দৌলার উপর। অন্যদিকে অর্থনৈতিক কৃতিত্ব ও রাজস্ব আদায়ের অধিকার পেয়েছিল ব্রিটিশ কোম্পানি। ফলে নবাবের হাতে ছিল অর্থনৈতিক ক্ষমতাহীন রাজনৈতিক দায়িত্ব, আর ব্রিটিশ কোম্পানি পেয়েছিল দায়িত্বহীন অর্থনৈতিক ক্ষমতা। বাংলার এই শাসন ব্যবস্থাকে দ্বৈত শাসন ব্যবস্থা বলা হয়। এবার তোমাদের ও নাম্বার প্রশ্ন, ব্রিটিশ রেসিডেন্টদের কাজ কি ছিল? উত্তর, রেসিডেন্ট ব্যবস্থার মাধ্যমে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ কোম্পানি চূড়ান্ত ক্ষমতার রূপ পেয়েছিল।
রেসিডেন্ট বা ব্রিটিশ কোম্পানির প্রতিনিধিরা কোম্পানির ব্যবসায়িক স্বার্থ রক্ষার কাজ করত। পাশাপাশি তারা কোম্পানির হয়ে ভারতীয় রাজশক্তি কাজের উপর নজরদারি চালাতো। মাই ডিয়ার স্টুডেন্টস, এরপরে তোমাদের যে প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলির উত্তর কিন্তু যথেষ্ট বড়, তাই সেই প্রশ্নগুলির উত্তর আমি এই ভিডিওতে তোমাদের দিলাম না। তোমাদের যদি দরকার হয় তোমরা কমেন্ট করে আমাকে জানাও, তাহলে এর পরের ভিডিওতে আমি সেই প্রশ্নগুলির উত্তর তোমাদের দিয়ে দিব। ওকে, তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো এবং ভালো করে পড়াশোনা করো।